ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। ধন্যবাদ নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 31 দফা 31 দফা আমাদের 31 দফার যে পয়েন্টগুলো এটি এই অনুষ্ঠানে উপস্থিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা আলোচনা করলাম, আপনারা আলোচনায় ছিলেন, আপনারা অনেকক্ষণ আগে থেকে আলোচনা শুরু করেছেন। আপনারা শুনেছেন মঞ্চে থেকে উপস্থাপকবৃন্দ বা স্পিকারবৃন্দ ওনারা সুন্দরভাবে তুলে ধরেছেন এবং তারপরে প্রশ্নোত্তর পর্ব হয়েছে। তো আমি আর সেগুলোতে যেতে চাইছি না। বাই নাও এর মধ্যে আপনাদের হাতের মধ্যেও প্রত্যেকের হাতেই আমি দেখছি 31 দফা আছে, ঘরের ভেতরে ঘরের বাইরে অনেকে, আপনার প্রায় 500 জনের মতন আপনারা এখানে বসে আছেন স্টুডেন্ট। আহ, আমি আজকে আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তে আমি যাদের সাথে কথা বলছি, আমি যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছি, পরিষ্কারভাবে বলে দেওয়া যায়, ইউ দি ফিউচার। আপনারা হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ, আপনারা হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ। এটাই বাস্তব, এটাই সত্য। তো স্বাভাবিকভাবেই আমার যখন প্রশ্ন উত্তর আমি আপনাদের সাথে পার্টিসিপেট করছিলাম, তখন একটা কথা বলেছিলাম যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্বাভাবিকভাবেই আমার যেই যতদিনের রাজনীতির সাথে আছি, যতদিন ধরে রাজনীতির অভিজ্ঞতা, আহ, বিভিন্ন জায়গায় গিয়েছি, দেশের বিভিন্ন বিষয় দেখেছি, মানুষের বিভিন্ন কথা শুনেছি। আহ, বিগত 15-16 বছরে রাজনীতি কি হয়েছে কি না হয়েছে কম বেশি আপনারা সকলেই দেখেছেন, আপনারা দেশে ছিলেন, আমি দেশের বাইরে থেকে যতটা সম্ভব দেখেছি। বিদেশে থাকার বাধ্য হয়ে, বিদেশে থাকার কারণে আমার কিছু জিনিস দেখার সুযোগ হয়েছে। আহ, সেগুলো আমি চিন্তা করেছি এই বিষয়গুলো নিয়ে। তো যেহেতু আমি বললাম যে আপনারা হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ, আজকে আমি বাংলাদেশের যারা আপনারা ভবিষ্যৎ, তাদের সাথে আমি আমার কিছু চিন্তা শেয়ার করতে চাই। এই চিন্তার অনেকগুলো এরই ভিতরে 31 দফায় আপনারা পেয়েছেন, আপনারা নিজেও আলোচনা করেছেন, নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। মঞ্চে যারা উপস্থাপকবৃন্দ আছেন বা আলোচকবৃন্দ আছেন, ওনারা ওনাদের অবস্থান থেকে ব্যাখ্যা করেছেন আপনাদের সামনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো। আমি কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন ধরেন, যেহেতু আপনারা স্টুডেন্ট, এখানে উপস্থিত প্রত্যেকে আপনারা স্টুডেন্ট, আমি শিক্ষাটা দিয়ে শুরু করতে চাই। যে শিক্ষাটাকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি কিরকম মনে করি যে শিক্ষা হওয়া উচিত আগামী দিনের ভবিষ্যৎ। আমি মনে করি যে আমাদের দেশের প্রথমেই যেটা করা উচিত, এবং আমাদের 31 দফার মধ্যেও আছে, যে শিক্ষা ক্ষেত্রে আমরা বাজেট বাড়াবো, বাজেট বৃদ্ধি করব। আমরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা ক্ষেত্রে যদি কিছু করতে হয়, প্রথমেই সেটা করা উচিত প্রাইমারি লেভেলে। প্রাইমারি শিক্ষা কেন্দ্রে, শিক্ষা স্কুলে শিক্ষক, ছাত্র ছাত্রী, এদের উপরে আমাদের প্রথম জোরটা দেওয়া উচিত। এখন প্রথম জোর দিতে আপনি কি বলেন? প্রথম জোর দিতে কি আমরা বুঝবো যে সুন্দর সুন্দর স্কুল বিল্ডিং গড়ে তোলা? আমি এটার পক্ষে নই, আমি এটার পক্ষে নেই। হ্যাঁ, কোনোটা যদি ভাঙাচোরা কিছু থাকে, মিনিমাম সেটাকে আমরা ঠিক করে নেব, যাতে শিক্ষকরা ভালোভাবে ক্লাস নিতে পারেন, ছাত্রছাত্রীরা, ছোট ছোট ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুলে ভালোভাবে ক্লাস করতে পারে। কিন্তু আমরা জোর দিব কোয়ালিটির উপরে, শিক্ষকের কোয়ালিটির উপরে। বাজেটটা আমরা এখানে বেশি দিব আমি মনে করি, আমার যেটা চিন্তা, যাতে করে আমরা ভালো শিক্ষক পাই। প্রাইমারি স্কুলের শিক্ষকদের কোয়ালিটি যাতে বৃদ্ধি পায়, তাদেরকে আমরা ভালো করে ট্রেনিং দিব, বছরে 2বার 3বার 4বার আমরা ট্রেনিং দিব। সমাজের যারা মেধাবী স্টুডেন্ট, সাধারণত একটা কথা বা একটা প্র্যাকটিস প্রচলিত আছে যে আচ্ছা, যেই ছেলেটা চাকরি বাকরি পাচ্ছে না বা রেজাল্ট ভালো করেনি, প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দাও। নো, এই অ্যাটিটিউডটা পরিবর্তন করতে হবে, এই চিন্তার পরিবর্তন করতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষক সেই মানুষটিই হবেন যে একজন ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী হিসেবে তার পরিবার, তার সমাজের কাছে গ্রহণযোগ্য। কারণ যদি মেধাবী একজন ছাত্র ছাত্রীকে প্রাইমারি স্কুলের শিক্ষক আমরা বানাতে পারি, তৈরি করতে পারি, ট্রেনিং দিতে পারি ভালোভাবে, তাহলে স্বাভাবিকভাবেই সেই স্টুডেন্টটা যখন এই শিক্ষক হবে বা শিক্ষিকা হবে, সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে। স্বাভাবিকভাবেই সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে। এটি গেল খুব সংক্ষেপে একটি বিষয়। এবং এর জন্য যে শুধু ট্রেনিং দিব আমরা তা না, পাশাপাশি ট্রেনিংয়ের পাশাপাশি আমাদেরকে
অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করতে হবে। কোন সেই বিষয়গুলো? সেই বিষয়গুলো হচ্ছে যে শুধু পুঁথিগত বিদ্যা যে বাচ্চাদেরকে, হ্যাঁ ভালো বই দিব আমরা, সিলেবাসগুলো ভালোভাবে করব, ভালো বই দিব, শুধু তাই নয়, সাথে সাথে সামাজিক কতগুলো মূল্যবোধ আছে। সামাজিক কতগুলো মূল্যবোধ আছে। ঠিক আছে, মুরব্বীদেরকে, গার্জিয়ানদের, সিনিয়রদেরকে দেখলে আমরা কিভাবে কথা বলবো, সালাম দিব, আমাদের যেটা ধর্ম অনুযায়ী সামাজিক মূল্যবোধ যেটা আছে, ধর্মীয় মূল্যবোধ আছে, যার যার ধর্মে সেই মূল্যবোধগুলো শিক্ষা দেওয়া হবে। আহ, কিভাবে কথা বলতে হবে একজন মানুষ বিপদে পড়লে। এখানে আহ, একজন আমাদের একজন এরিসা, বোধহয় খুব সম্ভব এরিসা, সে তার বক্তব্যে একটা কথা বলেছে যে জীব জন্তুর দের ব্যাপারে, যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশের অনেক মানুষই আহ, অপ্রয়োজনভাবে জীবজন্তুকে কষ্ট দিয়ে থাকে। কাজেই এই যে মানুষ বিপদে পড়লে বা একটা জীবজন্তু বিপদে পড়লে তারকে সাহায্য করা, অর্থাৎ এই বিষয়গুলোকে যদি আমরা প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদেরকে শিখাতে পারি, আমি মনে করি আস্তে আস্তে এটার একটা পজিটিভ ইফেক্ট আমরা সমাজে দেখতে পাবো। সময় লাগবে হয়তো কিছুদিন, কিন্তু আমরা দেখতে পাবো। একটা বিরাট বড় বিষয় আছে, যেই বড় বিষয়টি হচ্ছে যে বড় বিষয় আছে সেটি হচ্ছে দুর্নীতি। আমরা দুর্নীতি, আমাদেরকে যেভাবেই হোক দুর্নীতির এই রোধ করতে হবে আমাদেরকে। এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে, দেশকে বের করে নিয়ে আসতে হবে। আমরা দুর্নীতি যেমন বিগত আমাদের সরকারের সময় বিএনপি যখন সরকার পরিচালনা করেছে, তখন দুর্নীতি দমন কমিশনে একটা আইন করেছিল যে দুর্নীতি দমন কমিশন কোনো পারমিশন লাগবে না কারো বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে, সরকারের কোনো পারমিশন লাগবে না, ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা। আহ, বিগত স্বৈরাচার সরকার, পলাতক সরকার, তারা কিন্তু এই আইনটিকে আবার পরিবর্তন করেছিল যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি ইনভেস্টিগেশন করতে হয় সেক্ষেত্রে পারমিশন নিতে হবে। বিএনপি কিন্তু এটা উঠিয়ে দিয়েছিল। তো এখন যাই হোক, এটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু এই যে দুর্নীতি, দুর্নীতি জিনিসটা, দুর্নীতি বলতে কিন্তু অনেক কিছু বোঝায়। সে যদি অর্থ তছরূপ করে দুর্নীতি তা না, মিথ্যে কথা বলা দুর্নীতি, ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করা দুর্নীতি, কারো ক্ষতি করা দুর্নীতি, এরকম অনেক দুর্নীতির ব্যাপক। কিন্তু আমরা যদি ভালো মানুষগুলোকে, মেধাবী মানুষগুলোকে শিক্ষক করতে পারি এবং তারা যদি বাচ্চাদেরকে সেভাবে শেখাতে পারে যে দুর্নীতি খারাপ, দুর্নীতি বিষয়টা খারাপ, কারোকে ক্ষতি করা খারাপ, মিথ্যে কথা বলাও দুর্নীতি খারাপ, ট্রাফিক আইন ভঙ্গ করা খারাপ, কারো ক্ষতি করা খারাপ, অবশ্যই অর্থ তছরূপ করা খারাপ, কাউকে ঠকানো খারাপ, এই বিষয়গুলো যদি আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের মাথার মধ্যে আস্তে 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 ঢুকিয়ে দিতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এটা একটা পজিটিভ এফেক্ট পাবো। এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি। আমার পরিচিত একটা ছেলে আছে, এখানে থাকে। তো ওর একটা ছোট ছেলে আছে, ছেলেটার বয়স এখন 8-10 বছর হবে। আমি যেই ঘটনাটা বলছি এটা প্রায় আরো 5-6 বছর আগের ঘটনা, যখন বাচ্চাটার বয়স ছিল 5 কি 6 এরকম বয়স হবে বোধহয় ওর। ওকে স্কুলে শিখিয়েছে এই দেশে, ও তখন প্রাইমারি স্কুলে পড়ে, এখনো প্রাইমারিতেই, তো ক্লাস 6-এই বোধহয় আছে, প্রায় 6-এর ভিতরেই আছে। তো ও স্কুলে শিখেছে যে গাড়িতে যখন উঠবে সিট বেল্ট পরতে হবে, ইভেন পিছনেও যখন বসবে, পিছনে সিটে বসবে, সিট বেল্ট পরতে হবে। তো ওর বাপ একজন ড্রাইভ করছে, ওর বাবা একজন একদিন ড্রাইভ করছে, সিট বেল্ট পরেনি সে, বাচ্চা ধরে বসেছে, এই তুমি কেন সিট বেল্ট পরছো না, সিট বেল্ট পরতে হবে, টিচার বলেছে সিট বেল্ট পরতে হবে। বাচ্চাটার মাথায় কিন্তু ঢুকে গেছে। আরেকদিন রাস্তা পার হচ্ছে, তো রাস্তা পার হলে, এই দেশে রাস্তা পার হলে অনেকগুলো জেব্রা ক্রসিং আছে যেখানে আপনি একটা সুইচ আছে, টিপ দিলে কিছুক্ষণ পরে গ্রিন হয়ে যায়, ওটা গাড়িগুলো থেমে যায়, আপনি পার হবেন। তো অনেক মানুষই একটু এদিক ওদিক দেখে, যখন দেখে গাড়ি টাড়ি কম আছে বা একটু দূরে আছে, হেঁটে পার হয়ে যায়, ওই সিগন্যালটা আর দেয় না। ও একদিন ওরকম করতে গেছে, ওর বাচ্চা রিয়াক্ট করেছে, কি ব্যাপার তুমি এইভাবে পার হলে কেন, আগে এটা গ্রিন হবে তারপরে তুমি রাস্তা পার হবে। তো বিষয় হচ্ছে যে এরকম ছোট ছোট বিষয় আমরা যদি বাচ্চাদেরকে, আমাদের ভবিষ্যৎ, আপনারা যেরকম ভবিষ্যৎ, আপনাদের পরে যারা আছে তারা পরবর্তী ভবিষ্যৎ আমাদের, আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই বিষয়গুলো শিক্ষা দিতে পারি এবং শিক্ষকদেরকে যদি আমরা সেরকম ভালো মানুষদেরকে শিক্ষক করতে পারি, আমি বিশ্বাস করি 5 বছর না, বাট 10 বছরের পরে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো, 10-12 বছর পরে আমরা ভালো রেজাল্ট পাবো। আসুন, এটা খুব সংক্ষেপে আমি একটি চিন্তা বললাম আমার। এখন আসুন তারপরে, আহ, আমি দেখেন, মনে করি আপনারা এখানে আছেন, আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনাদের মধ্যে অনেকেই দেশে থাকবেন, অনেকেই আপনারা বিদেশে চলে যাবেন কর্মসংস্থানের জন্য। বিদেশে যারা যান, যারা শিক্ষিত হয়ে বিদেশে যান বা অল্প অর্ধশিক্ষিত যারা বিদেশে যান বিভিন্ন চাকরি বাকরি কর্মসংস্থানের জন্য,
একটা সমস্যা দেখা দেয় অনেকেরই আমাদের, সেটা হচ্ছে ভাষার সমস্যা। যেসব দেশে ইংরেজি কথা বলার বা ইংরেজি ভাষা চালু আছে সেখানে হয়তো অত সমস্যা হয় না, বাট যেখানে ইংরেজি ভাষা সেভাবে চালু নেই এরকম অনেক দেশই আমাদের দেশের মানুষ যান কর্মসংস্থানের জন্য, কিন্তু ভাষা একটা প্রবলেম হয়ে দেখা দেয়। এমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যদি আপনি সেই দেশের ভাষাটা কম বেশি জানতেন আপনি আরো বেটার জব পেতে পারতেন, কিন্তু ভাষার কারণে হয়তো আপনি একটু পিছিয়ে পড়ছেন। আমি মনে করি অন্তত ক্লাস সিক্স থেকে অন্তত ক্লাস সিক্স থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা যদি এটা যারা এক্সপার্টস আছেন তাদের সাথে অবশ্যই আলাপ করব, বাট এরকম আমরা সুযোগ পেলে, আমি ইনশাল্লাহ সুযোগ পেলে আমি এরকম কিছু একটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে বাংলা আমরা সবাই বলছি, বাংলা স্কুল কলেজে পড়ছি, আমরা শিখছি, ইংরেজিটাও কম বেশি শিখছি, কিন্তু ইংরেজিটাকে আমরা কম্পালসারি করব, একদম কম্পালসারি করব। এটা গেল এক নম্বর। আপনি ইংরেজি শিখলেন, আপনার ক্লাস সিক্স থেকে বা ফাইভ থেকে যদি 10 পর্যন্ত ধরেন, পাঁচটা বা ছয়টা আপনি ক্লাস ধরছেন, এইভাবে যদি আপনি ধরেন, আপনাকে আরেকটা ভাষা শিখতেই হবে। একদম এটা কম্পালসারি, ভাষা শিখতেই হবে আপনাকে। বাংলা শিখলেন, ইংরেজি শিখলেন, থার্ড একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে। দ্যাট কুড বি ইটালিয়ান, দ্যাট কুড বি ফ্রেঞ্চ, দ্যাট কুড বি জার্মান, দ্যাট কুড বি ম্যান্ডারিয়ান, দ্যাট কুড বি অ্যারাবিক, দ্যাট কুড বি জাপানিজ। অর্থাৎ আপনাকে এই ভাষাগুলো, আপনার যেটা পছন্দ, একজন স্টুডেন্ট হিসেবে আপনার যেটা পছন্দ আপনি সেই ভাষাটি বেছে নেন। তাহলে আপনি ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখলেন, এবং 2 থেকে 3 বছরের মধ্যে আপনি সেই ভাষাটি যদি রপ্ত করে নেন, ফোর্থ একটা ল্যাঙ্গুয়েজে আমরা যাব, সেটা হয়তো আমরা অপশনাল রাখলাম। কিন্তু ইংরেজির পাশাপাশি আরেকটা থার্ড ল্যাঙ্গুয়েজ আমি কম্পালসারি রাখতে চাই। আমি মনে করি এটার সাথে বোধহয় আপনারা মনে হয় প্রায় সবাই এটার সাথে এগ্রি করবেন। একটা মানুষ যখন বাইরে যাবে, আপনি বাংলা তো জানেনই, জানেন ইংরেজিটা আপনি ভালো জানেন, সাথে যদি আপনি থার্ড একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানেন, আর যেই ল্যাঙ্গুয়েজগুলো বললাম এরকম 8টা 10টা ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মধ্যে থেকে আপনি একটা বেছে নেবেন ল্যাঙ্গুয়েজ যদি জানেন। আমার কাছে মনে হয় সেইরকম এইরকম ভাষা জানা মানুষ যখন বাইরে যাবে কর্মসংস্থানের ক্ষেত্রে খুব একটা তাকে দুর্ভোগ পোহাতে হবে না। এরকম অনেকগুলো দেশে যেই ল্যাঙ্গুয়েজগুলো বললাম, এই এই দেশগুলোতে অনেক চাকরি বাকরির ব্যবস্থা থাকে, জব এর অপরচুনিটি থাকে। সেক্ষেত্রে এই সমস্যাটা অনেকাংশে দূর হবে। আসুন এবার এবার আরেকটা জিনিস আমি মনে করি আমরা যদি ইন্ট্রোডিউস করতে পারি স্কুল লেভেল থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, কি সেটা? আহ, আমি মাঝে মাঝেই বলি, যেভাবেই হোক হয়নি, আমার যেরকম খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে কিবোর্ড শেখার, পিয়ানো বা কিবোর্ড শেখার ইচ্ছা ছিল আমার, বাট যে কোনো কারণেই হয়নি। আমার কাছে কেন জানি মনে হয় আপনারা এখানে যারা বসে আছেন অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা আপনারা কোনো না কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা শিখতে চান বা ইচ্ছা করে শিখতে আপনাদের। আছেন না? আচ্ছা বলেন তো কে কে আছেন, হাত তুলবেন নাকি, সামনে যাদের দেখতে পাচ্ছি আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে চান। দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে আমরা অনেককে এখানে পেলাম, আমার ইচ্ছা যে আমাদের বাচ্চারা যারা থাকবে লেখাপড়ার পাশাপাশি, আপনার ইচ্ছা যদি গিটার, আপনি গিটার শিখতে পারেন, আপনার ইচ্ছা কিবোর্ড, আপনি কিবোর্ড শিখতে পারেন, আপনার ইচ্ছা হারমোনি, আপনি হারমোনি শিখতে পারেন, আপনার ইচ্ছা ফ্লুইড বাঁশি, আপনি বাঁশি শিখতে পারেন। অর্থাৎ কোনো না কেন একটা মিউজিক্যাল, আপনাকে একটা মিউজিক আপনাকে শিখতেই হবে কম্পালসারি, এটার উপরে পাশ ফেল নির্ভর করবে। সো আমার একটা স্টুডেন্ট যখন আস্তে আস্তে বড় হবে, সে 3টা থেকে 4টা ল্যাঙ্গুয়েজ জানছে, সে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সে বাজাতে পারছে, অর্থাৎ এক্সট্রা ক্যারিকুলাম তার হচ্ছে পড়ালেখার পাশাপাশি। সবাই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট হবে তা তো না, বাইরেও তো কেউ কিছু হতে পারে। অনেককে আমি দেখেছি যে ডাক্তারি পড়েছে কিন্তু ফাইনালি ডাক্তার হয়নি, ইঞ্জিনিয়ারিং পড়েছে হয়নি, অন্য কিছু হয়েছে, তার শখের একটা কোনো সাবজেক্ট হয়েছে। অর্থাৎ আমাদের প্রচুর প্রতিভা আছে সারা দেশে, আপনারা যারা ছড়িয়েছেন আপনাদের মধ্যে প্রচুর প্রতিভা আছে। আপনি তো, আপনি যদি একটা মিউজিক শেখেন, আপনি তো ইয়ানির মতন আপনি একজন মিউজিশিয়ান হলেও তো হয়ে যেতে পারেন। আশা করতে আমাদের দোষ কোথায়? এটা আমরা যখন ইয়াং ছিলাম আমরা ইয়ানি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইটালিয়ান বাজাতো, আমি জানি না আপনারা কেউ শুনেছেন কিনা, হয়তো অনেকেই শুনেছেন, খুব সুন্দর ওর মিউজিকগুলো। তো এখন আহ, হতেও পারেন এরকম। তো আমি মনে করি এইভাবে আমরা প্রতিভাগুলোকে বের করে আনবো। তারপরে আমি আরেকটা জিনিস মনে করি যে ইন্ট্রোডিউস করলে ভালো হবে। নর্মালি দেশে থাকতে আমি ব্যাডমিন্টনটা খেলতাম কম বেশি, এটা খেলার শখ ছিল। আমার ভাই অবশ্য খেলাধুলার এক্সপার্ট ছিল, ও এমন কোনো খেলা ছিল না খেলতো না। ক্রিকেটটা হয়তো বেশি খেলতো, ফুটবলটা বেশি খেলতো, বাট সব খেলাই সে খেলতো, ও খেলার এক্সপার্ট ছিল। আমি ওয়াজ নট ইন্টু ভেরি মাচ ইন্টু স্পোর্টস আমি। এনিওয়ে,
বাট আমি মনে করি আপনারা আমার মতন অলস না। আমি মনে করি আপনারা কম বেশি সবাই এখানে কোনো না কোনো খেলাধুলা পছন্দ করেন। আমিও মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে মানে স্কুল থেকে শুরু করে একদম আমরা যদি ধরি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো গেমস পছন্দ করেন। আমরা তো এরকমও করতে পারি, কম্পালসারি করে দিতে পারি কতগুলো খেলা যেগুলো বাংলাদেশে কম বেশি জনপ্রিয় খেলা। অর্থাৎ আপনাকে কোনো না কোনো একটা গেমস আপনাকে শিখতেই হবে, সেই গেমসের মধ্যে আপনাকে থাকতেই হবে, এবং গেমসের ওটার মধ্যে শুধু যে ওটা অপশনাল থাকবে বা করলে করলাম না করলে করলাম না, নট দ্যাট। এটা অপশনাল থাকতে হবে। এটা ফুটবল হতে পারে, এটা হাডুডু হতে পারে, এটা ব্যাডমিন্টন হতে পারে, এটা টেবিল টেনিস হতে পারে, এটা বাস্কেটবল হতে পারে, এটা ভলিবল হতে পারে, এটা ক্রিকেট হতে পারে, এনি গেম। আমরা কয়েকটা গেম রাখবো। এই গেম আপনাকে করতেই হবে, পার্টিসিপেট এটাতে করতে হবে। অর্থাৎ প্লেয়ার হিসেবেও যে আপনার ভিতরে প্রতিভাটা আছে সেটাকে আমরা বের করে আনতে চাই, সেটাকে আমরা প্রপারলি প্রকাশ করতে চাই সেটা। তাহলে একটা স্টুডেন্ট 3টা থেকে 4টা ভাষা জানছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি বাজাচ্ছেন, আপনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন, আপনি একটা খেলাতে আপনি খুব ভালো। আসুন এবার আরেকটা জিনিস আমি করতে চাই। আহ, আমার হাতের লেখা খুব খারাপ। অনেক সময় আমি নিজেও বুঝি না। আমি যখন আমার ওয়াইফকে কিছু দিই, ও আমাকে বলে যে এটা কি লিখেছো তুমি, আমি গিয়ে আবার পড়ে দিই ওকে কি লিখেছি। বাট আমি মনে করি সবার হাতের লেখা এত খারাপ নয়। সবার হাতের লেখা খারাপ নয়। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনারা হাতের লেখা সুন্দর এবং খুব সুন্দর ড্রয়িং বা আর্ট আপনারা করতে পারেন। আমরা তো আমাদের এরকম অনেকের ইচ্ছা আছে, অনেকের আর্টিস্ট হবার ইচ্ছা আছে, বাট সামাজিক কারণে পারিবারিক কারণে হয়তো আমরা অনেকে হতে পারি না। বাট হওয়ার মনের মধ্যে ইচ্ছা আছে। পরিবার হয়তো বিভিন্ন অর্থনৈতিক কারণে হোক, বিভিন্ন কারণে পরিবার তাকে সেই সুযোগটা দিতে পারে না। আমরা তো রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সুযোগটা করে দিতে পারি আমাদের সেই প্রতিভাবান ভবিষ্যৎ প্রজন্মকে, যে ঠিক আছে আর্টটা যদি আমরা তাদেরকে শেখাতে পারি, সে যদি সুন্দর হতে পারে, সে একজন বড় আর্টিস্ট হতে পারবে। বড় আর্টিস্ট জয়নুল আবেদিন সাহেবের মতন একজন বড় আর্টিস্ট হতে পারবে। হয়তো আপনাদের এখানেই, আপনাদের ভেতরেই হয়তো অনেকে এরকম বসে আছেন আপনারা, যাদের মধ্যে সেই প্রতিভা আছে, কিন্তু প্রতিভাটা বিকশিত করার সুযোগ পাচ্ছে না। এই সুযোগটা আমরা তৈরি করতে চাই। তাহলে খুব সংক্ষেপে যদি বলি আমরা, দেখুন, একটা মানুষ আপনাদের এখানে যেমন ধরেন, ঠিক আছে, আজান, আমরা যে উদাহরণ হিসেবে যদি আজানের কথা ধরে নেই, ওই যে নড়ে চড়ে বসছে নাম বলার সাথে সাথে, আচ্ছা, আজানের কথা যদি আমরা ধরে নেই, আজান যদি 4টা ল্যাঙ্গুয়েজ, বসে পড়ো আজান, থ্যাংক ইউ সো মাচ, আজান যদি 4টা ল্যাঙ্গুয়েজ পারে, নিজের ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে যদি 2টা থেকে 3টা ল্যাঙ্গুয়েজও যদি পারে, আচ্ছা, আজান যদি ভালো একটা গেম পারে, আজান যদি একটা মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারে, আজান যদি একটা স্পোর্টসে ভালো হয়, আমাকে বলতে পারেন আজান যখন বিদেশে যে কোনো দেশে যাবে, ওর কোনো না কোনো জব তো ও খুঁজে বের করে ফেলতে পারবে। ওকে কেউ আটকে রাখতে পারবে? ওকে কেউ আটকে রাখতে পারে? আমি মনে করি পারবে না। একটা মানুষকে যদি এতগুলো কোয়ালিটি আমরা ভরে দিতে পারি, একটা মানুষের ভেতরে যদি এতগুলো কোয়ালিটিকে আমরা দিয়ে দিতে পারি, আমার তো মনে হয় বাংলাদেশের সন্তানদেরকে কেউ আটকে রাখতে পারবে না বিদেশে। ইম্পসিবল আটকে রাখা। যে কোনো জায়গায় তারা করতে পারবে, যে কোনো জায়গায় তারা উঠে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এর পাশে তো একাডেমিক শিক্ষা, যেটা আপনি আপনার লাইনে শিক্ষা নিচ্ছেন, সেটা তো আছেই সেগুলো। কাজেই আমি মনে করি আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ সন্তানদেরকে এভাবে আমি গড়ে তুলতে চাই, এভাবে আমি দেখতে চাই। আমি যেই সংক্ষেপে এডুকেশন নিয়ে আমার মিনিমাম একটা চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কি মনে করেন? খুব কি খারাপ চিন্তাগুলো? আপনারা কি মনে করেন যে যদি ইনশাল্লাহ বিএনপি সুযোগ পেলে আপনাদের সহযোগিতা পাবো এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার? থ্যাংক ইউ সো মাচ, সকলকে ধন্যবাদ। আচ্ছা, আসুন এবার এখানে প্রশ্ন এসেছে এবং আমাদের 31 দফার মধ্যেও আছে, আহ, মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্ট বাড়ানোর জন্য, মহিলাদের ক্ষমতা বাড়ানোর জন্য, মহিলাদেরকে স্বাবলম্বী করা। দেখুন, কালকেও আমি বলেছিলাম একটি কথা। আমার জীবনের, আমার লাইফের 3জন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন আমার মা, একজন আমার স্ত্রী, একজন আমার সন্তান, কন্যা সন্তান, 3জনই মহিলা। খুব স্বাভাবিকভাবেই আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে, আমি ব্যক্তিগতভাবে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি গত 15 বছর, আমার মতন আমার বহু নেতাকর্মী এই পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছেন, অত্যাচার নির্যাতন, বিভিন্নভাবে হ্যারাস হয়েছেন, বিভিন্নভাবে কষ্ট ভোগ করেছেন। উনি কিন্তু, আমি একা কষ্ট ভোগ করিনি, আমার সহকর্মীরা একা কষ্ট ভোগ করেনি, তাদের সন্তানরা, তাদের স্ত্রী, তাদের মা, তাদের বোন, সবাই কষ্ট ভোগ করেছে। খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু চাইবো আমার পরিবারের মহিলা সদস্য যারা আছে, ভবিষ্যৎ যাদের আছে, তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে।
যাতে বিপদ আপদে তারা শক্ত থাকতে পারে, তাদেরকে কেউ টলাতে না পারে। এখন এইটি হচ্ছে নীতিগতভাবে একটি চিন্তা, নীতিগতভাবে একটি বিশ্বাস। এখন আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভবিষ্যৎ বাংলাদেশ, একটি নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাই। ফ্যামিলি কার্ড কথাটা নিশ্চয়ই এর মধ্যে কয়েক জায়গায় বলেছি, পত্রপত্রিকায় কম বেশি এসেছে, আপনারা শুনেছেন, নিশ্চয়ই পড়েছেন, দেখেছেন, শুনেছেন। এখন কি ফ্যামিলি কার্ডটা? আপনারা যেহেতু এখানে কথা হয়েছে 31 দফা নিয়ে, 31 দফা শুধু আমরা এখানে রাখছি না, আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেহেতু এই দলের আদর্শে বিশ্বাস করেন, আমাদের এই 31 দফাকে আপনারা সারা দেশে আপনাদের সাধ্য অনুযায়ী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধু বিএনপির মানুষ না, সাধারণ সব মানুষের মধ্যে। তো এখন এই যে ফ্যামিলি কার্ড, এটি একটি আমাদের চিন্তা, একটি পরিকল্পনা। দেখুন, আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিভিন্নভাবেই হোক আমাদের প্রান্তিক পর্যায়ে যারা মানুষ, তাদেরকে স্টেট থেকে একটা সাপোর্ট দেওয়া উচিত। আমাদের ধনী গরিবের বৈষম্যটা ক্ষেত্র বিশেষে অনেক বেশি। আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি, ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে, শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে। আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, আমরা যদি মানুষের রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, মনে রাখবেন রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক সাইমেন্টালিস্টলি দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার টংস্কার কিচ্ছু কাজে লাগবে না। আমাদেরকে যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা, ইন্ডিপেন্ডেন্স, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এখন ফ্যামিলি কার্ড যেটা, ফ্যামিলি কার্ড বলতে অনেকে হয়তো মনে করতে পারে যে রাষ্ট্র থেকে আমরা সব দিয়ে দেবো। না, রাষ্ট্র থেকে সব দেওয়া সম্ভব না, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। বাট আমরা প্রান্তিক, এটা রাষ্ট্র ফ্যামিলি কার্ডটা আমরা ইউনিভার্সাল রাখবো। ফ্যামিলি কার্ড এখানে আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকের পরিবার হিসেবে পাবেন। একজন কৃষকের পরিবার পাবেন, একজন মসজিদের ইমাম সাহেব পাবেন, একজন মুদি দোকানদার পাবেন, প্রাইমারি শিক্ষক পাবেন, একজন ডিসি পাবে, একজন ইওনো পাবে, একজন এসপি পাবে, একজন ব্যবসায়ী পাবে, সবাই পাবে। যার প্রয়োজন সে নিবে, নিবে না, কিন্তু থাকবে সবার জন্য। এটি বুঝতে হবে কোন জিনিসটি। এই দেশে যেরকম চাইল্ড বেনিফিট আছে, চাইল্ড বেনিফিট নামে রাষ্ট্র থেকে একটা বেনিফিট দেওয়া হয়, এই বেনিফিট প্রত্যেকটা মানুষের জন্য, যাদের ছোট বাচ্চা আছে, 12 বছরের কম বাচ্চা আছে। এই দেশের প্রধানমন্ত্রীও সেটি দাবি করতে পারেন যদি তার 12 বছরের কম বাচ্চা থাকে। তবে আমার আমার ধারণা প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সাধারণত নেন না, বিকজ স্বাভাবিকভাবে সাধারণ মানুষ নিলে সেটাই ভালো। তো এখন ফ্যামিলি কার্ডটার মধ্যে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি কি ফ্যামিলি কার্ডটা। প্রথমে বলি, ফ্যামিলি কার্ডটা থাকবে কিন্তু ওই পরিবারের যে মা বা স্ত্রী, তার নামে আমরা দেবো ফ্যামিলি কার্ডটা। বাবা বা স্বামীর নামে দেবো না কিন্তু ফ্যামিলি কার্ডটা দেবো মা বা যে স্ত্রী থাকবে সেই পরিবার, তার নামে। আচ্ছা, কেন এই উদ্দেশ্যটা? এই উদ্দেশ্যটা হচ্ছে যে দেখুন, আমরা ধরে নিতে পারি যে এইভাবে জিনিসটা, যে ধরেন একটা উদাহরণ দিচ্ছি আমি, একটা পরিবারের চারজনের একটি পরিবার, চারজনের পরিবারের মাসে হয়তো 10 কেজি চাল লাগে। আমরা যদি স্টেট থেকে তাকে 1.5-2 কেজি চাল দেই, মাসে হয়তো তার ধরেন 1 কেজি তেল লাগে রান্না বান্নার জন্য। আমরা যদি 200 বা 250 গ্রাম তেল তাকে সরবরাহ করি, মাসে হয়তো 500 গ্রাম লবণ লাগে। আমরা যদি তাকে 50 গ্রাম বা 100 গ্রাম লবণ সরবরাহ করি, এরকম যদি কিছু প্রোডাক্ট আমরা তাকে দিই, অর্থাৎ আমরা যদি ধরে নেই মাসে তার খাবার খরচ 8,000-10,000 টাকা, তাকে যদি আমরা স্টেট থেকে যদি তাকে আমরা 2,500-3,000 টাকার যদি একটা সাপোর্ট দিই, কি হবে? যেটা হবে, তার যেটা নিজস্ব খরচ, সেখান থেকে প্রতি মাসে সে 2,500-3,000 টাকা করে সেভ করতে পারছে। ওই মা বা ওই যে গৃহিণী, সে সেভ করতে পারছে। আমরা ধরেই নিতে পারি সে যেই অর্থটা সেভ করবে, সেটা সে কি কিভাবে খরচ করবে। এক, তার সন্তানদের লেখাপড়া, তার সন্তানদের হেলথ, এবং 3 নম্বর হচ্ছে তার পরিবারের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য সে হয়তো ছোট 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 ইনভেস্ট করবে, সে যেখান থেকে সে একটা রিটার্ন পাবে, যেটা দিয়ে সে ফ্যামিলিকে সাপোর্ট দিবে। মূল বিষয়টা হচ্ছে তার ফ্যামিলির সন্তানদেরকে সে শিক্ষা এবং হেলথে সাপোর্ট করবে। এটা মা করবে, কিন্তু বাপরা করে, সব সময় করে না, বাপরা এদিক ওদিক খরচ করে ফেলে, এটি আমি মনে করি। আচ্ছা, তো এখন যখন কয়েক বছর ধরে কয়েক বছর ধরে ওই মা বা ওই গৃহিণী যখন
500, 1000, 1500, 2000, 3000 টাকা করে সেভ করতে পারবে প্রতি মাসে। ধরে নিলাম আমরা সে প্রতি মাসে হয়তো 1000 টাকাই সেভ করলো। একদম গ্রামের প্রান্তিক কৃষক, একজন মুদির দোকানদার, রিক্সা চালক বা এরকম খুব নিম্ন আয়ের যারা মানুষ, প্রান্তিক মানুষ, তাদের পরিবারে যখন এরকম সেভ হবে, 12 মাসে 12,000 বা 20,000 বা 24,000 টাকা সেভ হলো। অনেকের কাছে হয়তো 12,000, 24,000 বা 30,000 টাকা খুব টাকা না, কিন্তু প্রান্তিক একজন মানুষের কাছে, একজন কৃষকের কাছে, কৃষকের ফ্যামিলির কাছে, একজন রিক্সা চালকের ফ্যামিলির কাছে, একজন ছোট মুদির দোকানের ফ্যামিলির কাছে, একজন ডে লেবারের ফ্যামিলির কাছে কিন্তু বছরে 20,000, 30,000 টাকা অনেক টাকা কিন্তু। কাজেই 1 বছরে 20,000 বা 25,000, 30,000 টাকা সেভ, 2 বছরে 60,000 সেভ। তার মানে আপনি চিন্তা করেন একটা সার্টেন 2, 4, 5 বছর পরে গিয়ে তার কাছে সেভিং হবে। সেভিং হলে সেটা স্বাভাবিকভাবে তাকে, ওই মহিলাকে অনেক স্বাবলম্বী করবে, সাহসী করবে, ইন্ডিপেন্ডেন্ট করবে এবং কনফিডেন্ট বাড়াবে। তার তার কনফিডেন্স অনেক বেশি বাড়িয়ে দিবে। তার সমাজে তার হাতে যখন 30,000, 50,000 টাকা থাকবে, পরিবারের সবাই কিন্তু একটু মান্যগণ্য করে চলবে তাকে। সমাজে, পরিবারে সেই মহিলা বা সেই মা বা সেই গৃহিণীটার সম্মান অটোমেটিক কিন্তু বৃদ্ধি পাবে। আমি এখানে, অনেকেই হয়তো অনেকে বলতে পারেন, আমি মনে করি এই যে মহিলাদেরকে অগ্রাধিকার দেওয়া, মহিলাদের এম্পাওয়ারমেন্ট বৃদ্ধি করা, এটি রাজনৈতিক বিষয় না। আমি মনে করি এটি রাজনীতি থেকে সবচেয়ে বেশি এটি একটি সামাজিক আন্দোলন, এটি একটি সামাজিক বিষয়। আপনাদের প্রত্যেকের মা আছে, আপনার প্রত্যেকের মাকে নিশ্চয়ই আপনারা প্রোটেক্ট করতে চান। আপনি এইভাবে বিষয়টি চিন্তা করুন। মায়ের হাতকে শক্তিশালী করা, মায়ের পাশে দাঁড়ানো, প্রত্যেককে আমি অনুরোধ করব বিষয়টি আপনারা এভাবে চিন্তা করুন। এটি গেল ফ্যামিলি কার্ড কেন করতে চাই, এটার কি লক্ষ্য বা উদ্দেশ্য। এর বাইরে আরও কতগুলো বিষয় আছে, খুব সংক্ষেপে যদি বলতে হয়, আপনারা অনেকক্ষণ বিকাল থেকে বসে আছেন, আমি বেশি লেন্দি করব না। এর বাইরে ফ্যামিলি কার্ডের আরেকটি বিষয় আছে। আপনি যখন এই যে যেই জিনিসগুলো দিবেন মানুষগুলোকে, এই জিনিসগুলো আপনি প্রকিউর করবেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আমরা অবশ্যই চেষ্টা করব দেশে যেই প্রোডাক্টগুলো উৎপন্ন হয় বা উৎপাদিত হয় সেই রকম প্রোডাক্টগুলো দিতে। ইম্পোর্টেড কোনো প্রোডাক্ট আমরা চেষ্টা করব না দিতে। যেই জিনিসগুলো আমরা দিব এর মধ্যে আমরা চেষ্টা করব দেশে উৎপাদিত প্রোডাক্ট দিতে, দেশে যা যা হয় উৎপাদিত সেগুলো দিতে। কারণ হচ্ছে, তাহলে আপনি দেশে যারা, সেটি কৃষক হোক, সেটি কোনো সেটি লবণ উৎপাদনকারী কৃষক হোক, ধান উৎপাদনকারী কৃষক হোক, গম উৎপাদন, আলু উৎপাদনকারী কৃষক হোক, আখ উৎপাদনকারী কৃষক হোক, চিনির মিল হোক, আমরা এইগুলোকে তখন সাপোর্ট দিতে পারবো, এই মানুষগুলোকে সাপোর্ট দিতে পারবে। তার মানে আপনি চিন্তা করেন ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কত হবে। প্রতি মাসে যখন আপনি এই প্রোডাক্টগুলো দিবেন, প্রতি মাসে স্টেট এগুলো প্রকিউর করবে, লোকালি প্রকিউর করবে, তার মানে কি পরিমাণ ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে পুরো দেশের মধ্যে, এই বিষয়টি চিন্তা করতে হবে। আসেন এরপরে, এখানে কৃষি নিয়ে কৃষকদেরকে বিনা সুদে লোন দেওয়া যায় কিনা একজন এখানে প্রশ্ন করেছেন আপনারা। আমাদের আরেকটি চিন্তা হচ্ছে, ফ্যামিলি কার্ডের মতন আমরা কৃষকদেরকে ফার্মার্স কার্ড দিব, ফার্মার্স কার্ড দেব। আচ্ছা, কার্ডের লক্ষ্য বা উদ্দেশ্যটা কি কি হতে পারে? কার্ডের লক্ষ্য বা উদ্দেশ্যটা হতে পারে, আমাদের এখনো আমরা কৃষকদেরকে বিভিন্ন সারটার বিভিন্ন ব্যাপারে আমরা ভর্তুকি দিই, বাট খেয়াল করে যদি দেখেন ভর্তুকিটা কিন্তু প্রান্তিক কৃষক পর্যন্ত পৌঁছায় না। আমার লক্ষ্য বা উদ্দেশ্য কি? কৃষককে একটা সাপোর্ট দেওয়া। কিন্তু আমি যদি তাকে সাপোর্টটা তার কাজে নাই লাগলো, তো দিয়ে লাভটা লোকে। এই ফার্মার্স কার্ডটা আমরা করব, এটা দিয়ে আমরা কৃষকদেরকে আমরা চেষ্টা করব, আমাদের এখানে আমাদের সরকারকে সহযোগিতা করবে, প্রশাসন আছে, প্রশাসনের মাধ্যমে, সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর মাধ্যমে আমরা চেষ্টা করব প্রকৃত যারা কৃষক এদেরকে আইডেন্টিফাই করে ফেলা, আইডেন্টিফাই করে এদেরকে একদম রেজিস্ট্রি করে তার পুরো ডিটেইল ডাটাবেস তৈরি করে তাকে আমরা কার্ডটা দিব। অর্থাৎ তার জমি কোথায়, কোন দাগে চার জমি, সে কি কি উৎপাদন করে, সব কিছু নিয়ে আমরা তার কার্ডটা তৈরি করব। সো দ্যাট তাকে আমরা যেরকম শস্য বীমার কথা বলেছি, তাকে আমরা এই সাপোর্টটা দিতে পারবো। আমাদের যে প্রশ্নের কথা বলেছেন, তাকে বিনা ইন্টারেস্টে লোন দেওয়া যায় কিনা। কখনো কোনো ফসলের ক্ষতি হলে সরকার যদি ঠিক করে যে ঠিক আছে এই বছর এই ফসলের ক্ষতি হয়েছে, তাহলে এই ফসল যারা উৎপাদন করে তাদেরকে আমরা বিনা সুদে ঋণ দিব, তখন এই কার্ডটা ব্যবহার করলেই কিন্তু, কার্ডটা যেখানে 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 ডেজিগনেটেড প্লেস থাকবে সেখানে গিয়ে সে পাঞ্চ করলেই তখন বোঝা যাবে। সরকার কাছে পুরো লিস্ট আছে যে কে কোথায় এই পার্টিকুলার, সে কোনো বছর
টমেটো চাষি যারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আমরা একটা সহযোগিতা দিব টমেটো চাষে। তাহলে টমেটো চাষি কারা আছে মোটামুটিভাবে আমি বের করে ফেলতে পারবো। এটি আছে। আমরা, ঠিক আছে, টমেটো চাষিদেরকে পার্টিকুলার এই ফার্টিলাইজারটা দিতে হবে। কোন কোন কৃষকের কি কি পরিমাণ ফার্টিলাইজার লাগে, সবার তো আর 1 কেজি 2 কেজি 10 কেজি লাগবে না, জমির পরিমাণ অনুযায়ী কমবে বাড়বে বিষয়টা, ঠিক আছে। তাহলে এই এলাকায়, বাংলাদেশের অমুক এলাকায় এরা এরা আছে যারা টমেটো চাষ করে, টমেটো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে আমরা এই সাপোর্ট দিব, অথবা তাদের এই সারটা প্রয়োজন, তাদেরকে আমরা এই সারটা দিব। অর্থাৎ পুরো জিনিসটা আমরা নিয়ে আসবো, একদম কম্পিউটারাইজ করে পুরো জিনিসটা আইটির ভিতরে আমরা নিয়ে আসবো, যাতে করে মিস ইউজেস যত সম্ভব কম করা যায়। বাট আমরা যত বেশি সংখ্যক তাদেরকে যেই সহযোগিতা স্টেট থেকে, রাষ্ট্র থেকে আমরা দিতে চাই, সেটা তাদেরকে তত আমরা দিতে সক্ষম হই, ম্যাক্সিমামটা যাতে তাদেরকে আমরা দিতে সক্ষম হই। কিছু হতেই পারে ওয়েস্টেজ, এটা বাস্তবতাটা মেনে নিতেই হবে। এবার আসুন হেলথ। হেলথ নিয়ে একজন ডায়াবেটিকের প্রশ্ন করেছিলেন এখানে, ডক্টর পাভেল সাহেব, উনি খুব সুন্দরভাবে বলেছেন কি কি বিষয়। হেলথের বিষয়টা আপনাদের অনেকেরই নিশ্চয়ই কম বেশি ধারণা আছে। ইউরোপে কিন্তু এখানকার হেলথ ফ্যাসিলিটি খুব ভালো, কম বেশি নিশ্চয়ই আপনাদের অনেকেরই ধারণা আছে, সবার না থাকলেও। আমরাও বলেছি আমাদের এখানে ইউকেতে যেরকম এনএইচএস আছে, এনএইচএস এর মতন করে আমরা সাজাতে চাই। তবে এই দেশে কিন্তু এনএইচএসও খুব হাবুডুবু খাচ্ছে, হিউজ বাজেট, সিরিয়াস কমপ্লেন এনএইচএস। আগে যেরকম এমার্জেন্সিতে, আমি যখন প্রথম প্রথম এই দেশে এসেছি 15 বছর 16 বছর আগে, 16 আগে, তখন এমার্জেন্সিতে গেলে 1.5-2 ঘন্টার বেশি ওয়েট করতে হতো না, এখন 4-5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হয়। অর্থাৎ ওদের উপর অনেক প্রেশার হয়েছে, রোগীর সংখ্যা বেড়েছে। এরা এখন নতুন একটা পলিসি নিয়েছে। আমি মনে করি, আমি ব্যক্তিগত ধারণা, আমাদের জন্য, আমাদের যেহেতু হিউজলি পপুলেটেড কান্ট্রি, আমাদের জন্য এই পলিসিটা নেওয়া উচিত। কি সেটা? প্রিভেনশন। প্রিভেনশন নেওয়া উচিত, প্রিভেন্টিভ মেজার আমাদেরকে বেশি করে নেওয়া উচিত এখন। সেইটাকে, অর্থাৎ আমি যদি, মানুষজন, দেশের মানুষ যদি কম অসুস্থ হয়, তাহলে যারা অসুস্থ হবে তাদেরকে বেটার ট্রিটমেন্ট আমরা দিতে পারবো, বেটার সার্ভিস আমরা দিতে পারবো হসপিটালগুলোতে। কিন্তু বেশি মানুষ যখন অসুস্থ হয়ে যাবে, স্বাভাবিকভাবে তখন একটা ক্যাওয়াটিক সিচুয়েশন হবে, কাউকেই আপনি ভালো সার্ভিস তখন দিতে পারবেন না। কাজে আমরা যদি দেশের মানুষকে সচেতন করতে পারি, এবং সেই লক্ষ্যে আমরা, শহীদ জিয়ার সময় একটি প্রকল্প নেওয়া হয়েছিল, পল্লী চিকিৎসক, হয়তো অনেকের কাছে শব্দটি পরিচিত আছে, পল্লী চিকিৎসক। আমরা প্রতি গ্রামে আমরা পল্লী চিকিৎসক দিব, একজন না, একের অধিক আমরা পল্লী চিকিৎসক করব, হাজার হাজার লক্ষ আমরা পল্লী চিকিৎসক তৈরি করব। এই পল্লী চিকিৎসকদের কাজ হবে সাধারণত বেসিক অসুখ বিসুখ যেগুলো হয় মানুষের, কিডনির প্রবলেম বলেন, হার্টের প্রবলেম বলেন, কোলেস্ট্রল প্রবলেম বলেন, বিভিন্ন যেগুলো ডায়াবেটিক প্রবলেম বলেন, মানুষকে গিয়ে সচেতন করা। এবং আমাদের একটি লক্ষ্য আছে, এই উদাহরণ হিসেবে বলছি, যদি 1 লক্ষ পল্লী চিকিৎসক আমরা অ্যাপয়েন্ট করি, এই 1 লক্ষ পল্লী চিকিৎসকের মধ্যে 70 থেকে 75 হাজার পল্লী চিকিৎসক হবে নারী। নারী হবে পল্লী চিকিৎসক, কারণ নারীদের একটা সুবিধা আছে, তারা ঘরের ভিতরে যেতে পারে এবং গিয়ে মহিলাদেরকে, গৃহিণীদেরকে বোঝাতে পারে। স্বাভাবিকভাবে গৃহিণীরা যেহেতু ঘরের বিষয়গুলো দেখভাল করেন, তাদেরকে যখন সচেতন করা যাবে, আপনি বাচ্চাকে এই খাওয়াবেন, স্বামীকে এই খাওয়াবেন, বা মুরব্বীকে এই খাওয়াবেন, তাহলে এই অসুখ থেকে দূরে থাকা যাবে। স্বাভাবিকভাবে ধীরে ধীরে আমরা সেই বেনিফিটটা পাবো ইনশাল্লাহ। সেই জন্য আমরা এখানে করব। এখানে একটা জিনিস দেখেন, এই যে পল্লী চিকিৎসক কথা বললাম, আপনি যদি ফুটবলের সেই, ওই যে গেমসের কথা বলেছি, আর্টের কথা বলেছি, মিউজিকের কথা বলেছি, আপনারা চিন্তা করে দেখেছেন আপনাদের মধ্যে এখানেই কতজন আপনারা এইসব টিচারের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন, বা এইসব টিচার হতে পারবেন? আপনারা চিন্তা করতে পারেন কত লক্ষ জব ক্রিয়েট করতে পারবো আমরা। শুধু শিক্ষা ক্ষেত্রে আমরা কত লক্ষ জব ক্রিয়েট করতে পারবো। আপনার তো যদি 10 থেকে 15 হাজার আপনার ফুটবলের টিচারই লাগবে, 10 থেকে 15 হাজার আপনার বাস্কেটবলের টিচারই লাগবে, 10 থেকে 15 হাজার মিউজিক টিচার লাগবে, তাও মিউজিকের কয়েকটা ক্যাটাগরি। তার মানে চিন্তা করেন কত শিক্ষাক্ষেত্রে আমরা কত জব ক্রিয়েশন করতে পারছি দেশের ভিতরেই। এই কথাটা বলতে ভুলে গেছিলাম, সরি। আচ্ছা, আসেন এবার আরেকটি বিষয়, আমি যেটা আপনাদের সবচেয়ে কনসার্ন, এখন একটু একটু থাকলে আগামী যত দিন যাবে আপনাদের এই কনসার্ন, মাথা ব্যথা, কষ্ট, টেনশন আরো বাড়বে। সেটা হচ্ছে আপনাদের নিজেদের জব ক্রিয়েশন। আপনাদের নিজেদের জব ক্রিয়েশন, ওই যে শিক্ষা ব্যবস্থা যেখানে বলেছিলাম, আমরা ধরে নিচ্ছি আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছেন, আপনারা আপনারা মোটামুটিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা ওয়েল অফ ফ্যামিলি, যারা একটু সচ্ছল ফ্যামিলি তারা আছেন। বাট অনেক ফ্যামিলি আছে যাদের সচ্ছলতা অনেক কম। তো শিক্ষাক্ষেত্রের মধ্যে একটা জিনিস আমরা ইন্ট্রোডিউস করতে চাই, সেটা হচ্ছে যে ভোকেশনাল ট্রেনিং বলতে যা বোঝায়, বা এই ধরনের যেই বিষয়গুলো আছে,
এগুলোকে আমরা রেগুলার এডুকেশনের পাশাপাশি আমরা এগুলোকে ইন্ট্রোডিউস করতে চাই। এখনো কিছু কিছু হতে চাই, কিন্তু আরও আমরা বাড়াতে চাই। তার ফলে যেটা হবে, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার এই ভোকেশনাল ট্রেনিং, এই সবগুলো যখন থাকবে, স্বাভাবিকভাবেই এই মানুষটা যখন বেরিয়ে আসবে, সে ইন্টারমিডিয়েট ডিগ্রি পার করে যখন বেরিয়ে আসবে, সে এমনভাবে সিলেবাসটা সাজাতে চাই যে একটা ফ্যামিলি যদি একটা বাচ্চাকে ইন্টারমিডিয়েট পরে পড়াতে না পারে, একজন স্টুডেন্টকে, তাহলে সে যেই ট্রেনিংটা পাবে সেটা দিয়ে যাতে সে তার জব ক্রিয়েট করে ফেলতে পারে, তার জবটা সে ক্রিয়েট করে ফেলতে পারে। তা এর সাথে তো তার ল্যাঙ্গুয়েজ, অন্য স্কিলস তো আমরা ডেভেলপ করিয়ে দিচ্ছি। আচ্ছা, আসেন এরপরে। এরপরে একটা বিষয় আছে যুবকদের কর্মসংস্থান, কিছুটা আমি একটু আগে বললাম। এখানে মাহাদি আমিন বলেছে আইসিটি ক্ষেত্রে আমাদের যেটা একটা পরিকল্পনা আছে, যেমন ধরেন উদাহরণ হিসাবে বোঝানোর জন্য বলছি, ঢাকা শহরে প্রচুর রিক্সা চালক আছে। আমরা এই রিক্সা চালকদেরকে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা করছি, করে নিয়ে তারপরে তাদেরকে পর্যায়ক্রমিকভাবে আমরা ট্রেনিং দিব। কথা হচ্ছে যে এখানে শিক্ষিত, অশিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ আছে, আমাদেরকে ক্যাটাগরি করে ফেলতে হবে কয়েকটি, যেটি আমাদের পরিকল্পনা হচ্ছে ক্যাটাগরি করব আমরা। করে এই ধরনের যারা রিক্সা চালক আছেন, আমাদের প্রায় 1 কোটি মানুষ বিদেশে আছে। আমাদের যেটা ব্যক্তিগতভাবে আমার যেটা চিন্তা ভাবনা, আমি আমার নেতৃবৃন্দের সাথে আলাপ করেছি, আমাদের যেটা চিন্তা ভাবনা, এরকম সারা দেশে আমরা এই কাজগুলো করব, যে এইভাবে এরকম যারা মানুষ আছে তাদেরকে আমরা নিয়ে আসব, তাদেরকে কতগুলো বেসিক ট্রেনিং দিব। এবং শুধু ট্রেনিং দিব না, বিদেশে আমাদের যেই দূতাবাসগুলো আছে তাদেরকে মাধ্যমে একটা রিসার্চ আমরা করাবো যে কোথায় কোন কোন দেশে কি ধরনের কাজের স্কোপ আছে, এডুকেশন কোয়ালিটির বা এডুকেশন কোয়ালিফিকেশনের উপর নির্ভর করে। এই মানুষগুলোকে ট্রেন করে আমরা একদম আনস্কিল ওয়ার্কার না, আমরা সেমি স্কিল বা স্কিল ওয়ার্কার কিভাবে বিদেশে এক্সপোর্ট করা যায়, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে, সেটা আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। একবারেই যে আমরা সব পারবো তা না, বাট আমরা শুরু করব। এটাকে বই নিয়ে যাবেন আপনারা, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাদের পরবর্তী প্রজন্ম এটাকে কন্টিনিউ করবে। আমরা ইনশাল্লাহ এটাকে শুরু করব, শুরু করার ইচ্ছা আমাদের আছে। ভবিষ্যৎ, আমি প্রথমেই বলেছি আপনারা ভবিষ্যৎ বাংলাদেশের। আমরা যেটা আজকে এখানে আমরা যারা বসে আছি মঞ্চের যারা বসেছে, আমরা সুযোগ পেলে আমরা ইনশাল্লাহ শুরু করব, আপনারা এটাকে কন্টিনিউ করবেন। এখানে আরেকটি বিষয় এসেছে, মানে বাজারে নিত্য প্রয়োজনীয়, যেটা নিয়ে আপনারাও কম বেশি প্রায় গল্প শুনেন, হয়তো খাবার টেবিলে বসে মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে হয়তো এই বিষয়গুলো নিয়ে শুনতে থাকেন, আপনারা বন্ধু বান্ধব আলোচনার মধ্যে শুনতে থাকেন। আহ, আমাদেরকে ডেফিনেটলি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রয়োজন হয়, আমাদের এগুলোর উৎপাদন বাড়াতে হবে। আমাদের ক্ষেত্র বিষয়ে অনেকগুলো উৎপাদন, এর মধ্যে এই ব্যাপার নিয়ে নিশ্চয়ই আপনাদের পড়ালেখার কারণেই হয়তো কেউ কেউ রিসার্চ করেছেন, ডেফিনেটলি আমাদের উৎপাদন বাড়াতে হবে। এবং আমাদের সাপ্লাই চেনের মধ্যে অনেক ঘাপলা আছে। যেমন প্রথমেই যদি বলা যায়, চাঁদাবাজির একটি বিষয় আছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, প্রায় পত্রিকার নিউজে কি, এই বিষয়টিকে যেভাবে হোক আমাদেরকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে, এই বিষয়টিকে যেভাবে হোক আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে কিছুটা কমে আসবে, কিন্তু আমাদেরকে অবশ্যই আরেকটা সাপ্লাই চেন তৈরি করতে হবে, ট্রেডিশনাল যে সাপ্লাই চেন আছে সেটার বাইরেও সাপ্লাই চেন করতে হবে, যাতে জিনিসের দামটা কম বাড়ে। জিনিসের দাম ক্ষেত্র বিশেষে হয়তো বাড়বেই বাস্তবতা, কিন্তু একটা স্বাভাবিকতার মধ্যে যাতে বাড়ে, অস্বাভাবিকতার মধ্যে না বাড়ে। খুব সংক্ষেপে আমি এই জিনিসটা বললাম, যদিও এই জিনিসটি সবচেয়ে কনসার্ন বিষয় এখন। কিন্তু আমাদেরকে অবশ্যই উৎপাদন বাড়াতে হবে, আমাদেরকে মার্কেটিংয়ের নতুন ব্যবস্থা, উপায় পুরো চিন্তা করতে হবে, এবং প্রোডাক্টগুলো যাতে কোনো রকম বাধা বিঘ্ন ছাড়া একদম এন্ড ইউজারের কাছে যাতে পৌঁছতে পারে। এরপরে একটি বিষয় আছে এনভায়রনমেন্টের বিষয়। এটা আমাদের সবার কনসার্ন, এটি সারা বিশ্বের কনসার্ন। আমাদের নিজেদের যেটি চিন্তা আছে, এনভায়রনমেন্টের মধ্যে খাল খনন এবং নদী খনন নিয়ে আলোচনা হয়েছে। খাল এবং নদী খনন এটি আমাদের ওয়ান অফ দি প্রায়োরিটি প্রজেক্ট। আমরা ইনশাল্লাহ আল্লাহর মতে সুযোগ পেলে, মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করলে, খাল খনন এবং নদী খননের অনেকগুলো কারণ আছে কেন আমরা করব। প্রথমত, আমাদের নদী এবং খালগুলো বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টি হলে ভারত ফট করে বর্ষাকালে তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য তারা তাদের ড্যামগুলো ওপেন করে দেয়, ওপেন করে দিয়ে আমাদেরকে ফ্লাডেড করে দেয় পুরা। আবার তাদের যখন প্রয়োজন, পানিতে আটকে রেখে তারা নিয়ে যায়, আমাদেরকে পানি দেয় না। কাজে আমাদেরকে পুরা দেশটাকে চিন্তা করতে হবে, ওয়াটার রিজার্ভার হিসেবে বানাতে হবে। এবং আমরা যদি পুরো দেশটাকে ওয়াটার রিজার্ভার বানাতে যাই, আমাদের মানুষের পানি ব্যবহারের প্রয়োজন এটা করতে হবে, খাল খনন, নদী খনন। আমাদের ড্রাই সিজনে ফসলের জন্য করতে হবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কারণে করতে হবে, যেহেতু নদী নালার পানি কমে গিয়েছে, খুব স্বাভাবিকভাবেই আমাদের আন্ডার ওয়াটার যেটা রিজার্ভার আছে,
সেখানে অনেক প্রেসার পড়ছে এবং এটা দিনে দিনে নেমে যাচ্ছে। তার সাথে এই নেমে যাওয়ার কারণে আর্সেনিক সহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমরা যদি উপরের রেইন ওয়াটারকে যদি নিচে দিতে না পারি, এই রিজার্ভার যদি বাড়াতে না পারি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যদি উপরে আনতে না পারি, সিরিয়াস আরো অনেকগুলো কনসিকুয়েন্সেস হবে। কাজেই যেভাবেই হোক আমাদের করতে হবে। কিছুদিন আগে বন্যা হয়েছে, আপনারা হয়তো অনেকেই বন্যা রিলিফে গিয়েছিলেন। আপনারা আপনারা নিশ্চয়ই দেখেছেন। দেখেন, বন্যার সময় যদি আপনি এই যে নোয়াখালীতে গিয়েছেন, গ্রেটার নোয়াখালীতে যে বন্যা হয়েছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী মিলে বন্যা হয়েছে, প্রায় কম বেশি সবগুলো জায়গাতেই যদি এভারেজ ধরে নেই, 5 ফিট হাইট ছিল পানির, 4 থেকে 5 ফিট হাইট। আপনি এখন চিন্তা করেন, 50 স্কোয়ার মাইল ধরে, 50, মিনিমাম 50 স্কোয়ার মাইল ধরে 5 ফিট পানির হাইট, একটা সুইমিং পুল যেটার রেডিয়াস হচ্ছে 50 স্কোয়ার মাইল এবং ডেপথ হচ্ছে 5 ফিট। কি পরিমাণ পানি! তার মানে আপনি চিন্তা করেন, এই পানিটা কি হলো, 2 দিন পরে এই পানিটা সাগরে চলে গেলো, আমরা কোনো ইউজই রাখতে পারলাম না পানিটা। এই পানিটাকে আমরা ধরে রাখতে চাই, খাল খনন, নদী খননের মাধ্যমে এই পানিটাকে ধরে রাখতে চাই। বহু কাজ করা সম্ভব। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে আপনাদের একটু ধৈর্যচ্যুতি ঘটছে, আমি শেষ করে দেবো এখনই। এই বিশাল পানিটাকে আমাদের রাখতে হবে, কারণ ভারত পানির আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে, বহু দেন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার ছিল এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিস্সা আনতে পারি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আমাদের সেকেন্ডারি অপশনও আমাদের রাখতে হবে, যে আমরা কিভাবে আমাদের ওই পানিগুলা, যে পানিটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি না কিন্তু ভবিষ্যতে ব্যবহার করব, এইগুলোকে আমাদের ধরে রাখতে হবে, এই পানিটাকে আমাদের ব্যবস্থা রাখতে হবে সাপোর্ট হিসাবে। তো প্রিয় ভবিষ্যৎ প্রজন্ম, মোটামুটিভাবে এই বিষয়গুলো। ও আরেকটি আছে এনভায়রনমেন্টের মধ্যে, গাছ, গাছ, গাছ। আমি জানি না আপনাদের এখানে কতজনের গাছের প্রতি দুর্বলতা আছে। আমার গাছের প্রতি খুব দুর্বলতা আছে। দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক সাপোর্টার পেলাম। আমার আমার গাছের প্রতি দুর্বলতা, বিশেষ করে বড় গাছের প্রতি দুর্বলতা। এখানে ছোট একটি ঘটনা বলি। আহ, বগুড়াতে, আমি জানি না এখানে কারো বাড়ি আছে কিনা বগুড়াতে। ও আচ্ছা, এই তো কয়েকজন, থ্যাংক ইউ। বগুড়াতে যাদের বাড়ি আছে, আপনারা নিশ্চয়ই শহরে দেখেছেন খোকন পার্ক। আমাদের বিগত টাইমে যখন আমরা সরকারে ছিলাম, খোকন পার্কে ডেভেলপ করা হচ্ছিল, তার আগে খুব ঝোপঝাপড়ে ছিল। তো ওটাকে একটু সুন্দর করে আমরা সাজিয়েছিলাম, ঝোপঝাট কেটে টেটে। যেদিন কাজ হচ্ছে আমি সেদিন গিয়েছিলাম। তো মাঠের ঠিক মধ্যেখানে না, একটু সাইডে একটা গাছ ছিল, গাছের নাম আমার এই মুহূর্তে মনে নেই। তখন আমাদের মেয়র ছিলেন মাহবুর রহমান সাহেব। উনি আমাকে হঠাৎ করে বললেন যে, তারেক সাহেব, এই গাছটা ওরা কেটে ফেলতে চাচ্ছে, কিন্তু এই গাছটা মাত্র দুটো আছে বগুড়ায়, পুরো বগুড়ায় জেলে, এবং এটা 150 বছরের পুরনো গাছ, এটা বোধহয় কাটা ঠিক হবে না। আমি তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ারকে ডাকলাম, আমি বললাম যে দেখেন, এটা তো এই গাছটা, এই ব্যাপার, এই গাছটা আপনারা কেটেন না, এই গাছটা থাকুক, 150 বছরের পুরনো গাছ, এই গাছটা কেটে ফেললে তো আমরা পাবো না, অন্তত আমাদের জীবন দশাতে পাবো না আমরা। গাছটা কাটা হয়নি। খুব দুঃখজনকভাবে আহ, কিছুদিন আগে আমি শুনলাম যে ওখানে যারা ছিল, এই যে স্বৈরাচারে সরকারের সময় যারা ছিল, তারা ওইটাকে আবার কিছু করতে গিয়ে, খুব কাজ দেখাতে গিয়ে গাছটাকে কেটে ফেলেছে তারা। তো শোনার পরে খুব খারাপ লেগেছে আমার কাছে ব্যাপারটা। এনিওয়ে, এরা তো কি করেছে এটা আপনারা দেখেছেন। আহ, বগুড়া থেকে রংপুর যাওয়ার যে রাস্তাটা ছিল, রাস্তা বড় করার নাম করে, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, রংপুরে যাদের বাড়ি আছে, বগুড়ার উপর দিয়ে যারা গিয়েছেন রংপুরে, আপনারা দেখেন যে রাস্তার দুপাশে কেমন গাছ ছিল। আমি কিছুদিন আগে ছবি দেখলাম, কেটে সাফা করে ফেলেছে, একদম ধুধু মরুভূমির মতো। আমাদেরকে আমাদের সেই গাছের সেই যে ছায়া, সেই যে চিত্র, এটি আমাদেরকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। এটি শুধু ফিরিয়ে আনতে হবে আমাদের নিজেদের চোখের সৌন্দর্যের জন্য না, আমাদের দেশকে রক্ষা করতে হলে, দেশের মানুষকে রক্ষা করতে হলে, বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে হলে। যেটা সমস্যা দেখা দিচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আস্তে আস্তে কিন্তু সমুদ্রের পানি বাড়ছে, বাড়ার ফলে এবং বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেকাংশ ডুবে যাবে একসময়। আমাদের এইগুলা থেকে যদি কিছুটা হলেও পরিবর্তন করতে সক্ষম হয়, আমাদেরকে গাছ সেটা সাহায্য করবে, সহযোগিতা করবে। এই মুহূর্তে আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বরের 3 তারিখ।
আমার মনে আছে যখন আমরা স্কুলে পড়তাম ডিসেম্বরের 3 তারিখ সোয়েটার কোট পরে আমরা বসে থাকতাম, বাট আমি দেখতে পাচ্ছি না এখানে কারো হাতে কারো শরীরে তেমন গরম কাপড় আছে। ছেলেদের মধ্যে কেউ কেউ একটু স্মার্ট হওয়ার জন্য ব্লেজার ট্লেজার কোট টোট পরে এসেছে, আদারওয়াইজ কিন্তু তেমন গরম কাপড় কারো গায়ে দেখছি না। অর্থাৎ তেমন কোনো ঠান্ডা নেই দেশে। কেন? গ্লোবাল ওয়ার্মিং। কেন? গাছপালা কেটে সাফা করে দিয়েছে এরা, কিন্তু গাছ লাগায়নি। এয়ারপোর্ট রোডে আগে সুন্দর সুন্দর গাছ ছিল, পরে দেখলাম বনসাই লাগিয়েছে। ছবিতে দেখলাম একজন আমাকে বললো বনসাই লাগিয়েছে। বনসাই তো আমাদের দেশি গাছ না, বিদেশ থেকে কেন গাছ আনতে হবে? দেশের মধ্যেই তো কত সুন্দর সুন্দর গাছ আছে আমাদের। সেই গাছগুলো কেটে দিয়ে, দেশি গাছ কেটে দিয়ে বনসাই কেন করেছে, কি করেছে? আমি আর সেই কথা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কার পকেট ভারী হয়েছে। এনিওয়ে, আমাদেরকে গাছ লাগাতে হবে। আমার নিজের যেটি ইচ্ছা, আমরা একটি সরকারের মেয়াদ, সাংবিধানিক মেয়াদ হচ্ছে 5 বছর। আমরা আগামী দিনে ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমার নিজের ইচ্ছা সারা দেশে 5 বছর আমরা 50 মিলিয়ন, মানে 5 কোটি, 50 না, 5 কোটি বৃক্ষ আমরা রোপণ করবো, যেগুলো বড় বৃক্ষ, রেইন ট্রি বলতে। এবং আমি আশা করি যে আপনাদের এখানে অনেকেই আছেন যারা আমাকে সেই কাজে সহযোগিতা করবেন। প্রিয় ভবিষ্যৎ বাংলাদেশ, এই হচ্ছে মোটামুটিভাবে খুব সংক্ষেপে আমার চিন্তা, আমার দেশ, আমার দেশের মানুষকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে 31 দফা নিয়ে আলোচনা হয়েছে। 31 দফা বিএনপি দিয়েছে প্রায় 2 বছর আগে। কেন বিএনপি দিয়েছে 2 বছর আগে? 2 বছর আগে আমরা জানতাম না যে আমরা জুলাইয়ের 5 তারিখে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করব, কিন্তু 2 বছর আগে আমাদের দলে, বিএনপির, দেশ এবং দেশের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা ছিল। দেশ এবং দেশের মানুষকে ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় সেটি আমাদের চিন্তা ভাবনা ছিল। সেজন্যই আমরা যখনও জানতাম না যে স্বৈরাচারকে কবে বিদায় করব, তখনও কিন্তু আমরা এই 31 দফা দিয়েছি, দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। তারও আগে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনারা, অর্থাৎ দেশের মানুষ। লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভবিষ্যৎ বাংলাদেশ, আমার সামনে যারা বসে আছেন, আপনারা দলের সাথে জড়িত। এই 31 দফা নিয়ে আপনারা আজকে আলোচনা করেছেন। 31 দফা, আমার বিশ্বাস আজকে যা এখানে আপনারা শিখলেন, জানলেন 31 দফা নিয়ে, এটি আপনারা ঘরের ভিতরে আবদ্ধ রাখবেন না। এটি আপনারা বাংলাদেশের মানুষের পথে প্রান্তে দাঁড়ে দাঁড়ে আপনারা পৌঁছে দিতে সক্ষম হবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ ভবিষ্যতে বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে নিজেকে গড়ে তুলবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।